আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহ এর আগের লেকচার গুলোতে হচ্ছে আমি মডার্ন ফিজিক্স এর খুব বেসিক আইডিয়া গুলো নিয়ে কাজ করছি। তবে একটা ব্যাপার যেটা আমি হচ্ছে পরে জানতে পারছি সেটা হচ্ছে তোমাদের মডার্ন ফিজিক্স এর জন্য জাস্ট ওই দৈর্ঘ্য সংকোচন টঙ্কোচন নিয়ে কাজ করলেই যথেষ্ট। এরপরে অনেক কিছু আছে যেটা আমি তোমাদের সিলেবাস চেক করে বুঝলাম। হচ্ছে তোমার এক্স রে রশ্মি নিয়ে কাজ আছে, আর আইনস্টাইনের একটা থিওরি নিয়ে কাজ আছে। সেটা হচ্ছে অনেকবারই নাম শুনছো, আলোক তড়িৎ ক্রিয়া চক্র আর কি, তড়িৎ ক্রিয়া আইনস্টাইনের। এটা হচ্ছে তড়িৎ আলোক জেনে কি যেন জিনিসটা, আমার নামটা আপাতত মাথায় আসছে না, যাই হোক না কেন। তো আইনস্টাইন কিন্তু এই আলোক তড়িৎ ক্রিয়া এই ব্যাপারটা নিয়ে হচ্ছে নোবেল পাইছিল। এত সুন্দর একটা আপেক্ষিকতা তত্ত্বের জন্য তিনি নোবেল পান নাই। তো যাই হোক না কেন, এই তড়িৎ ক্রিয়া কথাটা আগে মুছে দেই, কারণ আমি নামটা ঠিকঠাক মনে করতে পারতেছি না। আলোক তড়িৎ ক্রিয়া সম্ভবত অনেক আগে পড়ছিলাম, বাট আইডিয়াটুকু মনে আছে। আইডিয়াটুকু অনেক জোস এবং অনেক বাচ্চা লেভেলের আইডিয়া, বাট জিনিসটা অনেক চমৎকার। কিন্তু কথা হচ্ছে আমি এই আইডিয়াটা এখনই কাজ করবো না। তোমাদের যেহেতু সামনে পরীক্ষা আছে, আর পরীক্ষাতে তোমাদের হচ্ছে এই জাস্ট আপেক্ষিকতা অবধি হচ্ছে তোমাদের পরীক্ষার অংশ। তো আমরা আজকে আপেক্ষিকতা একটু গভীরে যাব। এতদিন আমরা আপেক্ষিকতার যতটুকু আমাদের অঙ্ক করার জন্য জরুরি জানা ততটুকু জানছিলাম, আর আজকে আমরা আরেকটু সুন্দরভাবে জিনিসগুলো জানবো। তো ফার্স্টে একটা চিত্র দেখতে পাচ্ছ যেখানে একটা রকেট পৃথিবী থেকে হচ্ছে, এই যে তোমার পৃথিবী বাবু এখানে, এখান থেকে পৃথিবী থেকে রওনা করছে, তার বেগটা অনেক বেশি, 0.9 কি পরিমাণ তার বেগ, সেই বেগে যাত্রা করছে। তার এখানে একটা দেখো ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্সটা হচ্ছে 8.2 লাইট ইয়ার। লাইট ইয়ার এককটা সম্পর্কে যারা জানো না, লাইট ইয়ার মানে হইতেছে আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে লাইট ইয়ার। ব্যাপারটা কত দূরত্ব বলে, আমি যদি 1 লাইট ইয়ারকে বের করতে চাই, প্রথম কথা হচ্ছে আলো 1 সেকেন্ডে কতটুকু যায়। আলো 1 সেকেন্ডে 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড অব্দি যায় 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে যদি এটা যায়, 1 ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড। আর 3600 সেকেন্ডকে আমি যদি 24 দিয়ে গুণ করি তাহলে এটা একদিনের পাইতেছি। একদিন পাইলাম, এটা জাস্ট 1 ডে। বাট আমি যেহেতু 1 বছরের জন্য কাউন্ট করতেছি, so আমাকে এটা 365 দিয়ে গুণ করতে হবে। আমার গুণটা হবে 365 দিয়ে, এই জিনিসটাই আবার 365 দিয়ে গুণ হবে। 365 দিন দিয়ে গুণ করলে যেটা পাবো ওইটা হবে তোমার হচ্ছে দৈর্ঘ্য। তো এই এত মিটার দৈর্ঘ্য হচ্ছে 1 লাইট ইয়ার। তো বুঝতেই পারতেছো লাইট ইয়ার অনেক বড় একটা দৈর্ঘ্য, যেটা মোটেও আমরা পৃথিবী থেকে মাপতে পারি না। মানে মাপতে পারি না বলতে গেলে পৃথিবীর থেকে আসলে চিন্তা করতে পারি না যেটা কত বড় দৈর্ঘ্য। ইভেন তুমি অনেক জায়গাতেই শুনবা যে হচ্ছে এত আলোকবর্ষ দূরে হচ্ছে একটা গ্রহে পানির সন্ধান পাওয়া গেছে, এত আলোকবর্ষ দূরে একটা গ্রহে হচ্ছে অরণ্যের সন্ধান পাওয়া গেছে। ওই সন্ধানটা অব্দি আমাদের দৌড় শেষ, কিন্তু ওখানে আমাদের যাওয়াটা সাধ্য না কেন? এত আলোকবর্ষ দূরে তুমি অনেক জায়গাতে শুনবা প্রায় 900 আলোকবর্ষ দূরে। হচ্ছে প্রায় 900 বছর আগে ওই জায়গাতে পানি ছিল। এখন পৃথিবীবাসী যদি আলোর বেগে সেখানে রওনাও করে, সে 900 বছর পর আমরা তো যাইতে পারবো না, আমাদের বাপ দাদা 14 পুরুষ, হয়তো আমাদের পরবর্তী 14 পুরুষ জেনারেশন হচ্ছে সেখানে যাবে। গিয়ে সেখানে সে পানিটাকে পাবে কি পাবে না, এটা একটা প্রশ্নবিদ্ধ। তো বুঝতেই পারতেছে আলোকবর্ষ জিনিসটা অনেক বড় একটা কিছু। এবং আমরা আলোকবর্ষের উপর আহ বেস করে হচ্ছে অনেক ফিউচারে কি হবে না হবে সব আইডিয়া করতে পারি না, বা কোনো সম্ভাবনা অত ভালোভাবে আমরা গেস করতে পারি না। তো আমরা হচ্ছে লেন্থ কন্ট্রাডিকশন নিয়ে একটু প্রথমে কথা বলি। লেন্থ কন্ট্রাডিকশন নিয়ে সবচেয়ে বড় যে জায়গাটাতে তোমাদের এখন একটু খটকা লাগতে পারে সেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচনটা কেন হয় আর কি, লেন্থ কন্ট্রাডিকশন। তো দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে একটা কথা মনে করে রাখো, আমি বলছিলাম যে আপাতত ধরে নাও যে দূর থেকে দেখলে ছোট লাগে তাই দৈর্ঘ্য ছোট হচ্ছে, এই কথাটা, এবং আমি ভুল বলছিলাম সেটা আমি বারবার ইন্ডিকেট করতে, আমি যা বলতেছি ভুল বলতেছি, আপাতত এটা ধরে নাও। এটা ধরলে তোমার বুঝতে সহজ হবে, অঙ্ক করতে সহজ হবে। কিন্তু ইন দা লং রান তোমার কথাটা একটু ভুলও মনে হইতে পারে। লেন্থ কন্ট্রাডিকশনের জন্য তোমাকে আমি একটা জাস্ট আইডিয়া দিতে পারি। ধরো এই হচ্ছে পৃথিবী, পৃথিবী থেকে কোনো একটা রকেট হচ্ছে বিদায় নিছে। ওকে, তো রকেটটা বিদায় নিছে যখন, জাস্ট ধরো রকেটটা এখন পৃথিবী থেকে অনেক দূরে আছে, প্রায় হচ্ছে ধরো 3 আলোকবর্ষ দূরে আছে। 3 আলোকবর্ষ দূরে, 3 লাইট ইয়ার্স দূরে। তো 3 আলোকবর্ষ দূরে রকেটটাকে কেমন দেখাবে, ধরো হচ্ছে এরকম একটা 100 মিটার রকেট আছে। আমি এই চিহ্ন দেখে রকেট দেখাচ্ছি 3 আলোকবর্ষ দূরে। তো 3 আলোকবর্ষ দূরে গিয়ে রকেটটা এখন এইখানে অবস্থান করতেছে। এখন পৃথিবী থেকে যখন তুমি রকেটের দৈর্ঘ্য মাপছিলে, পৃথিবীতে যখন রকেটটা ছিল তখন রকেটের দৈর্ঘ্য ছিল 100 মিটার। এবং 3 আলোকবর্ষ দূরে গিয়ে যখন রকেটের বেগটা হচ্ছে শূন্য, দেখো রকেট কিন্তু আর পৃথিবীতে নাই, রকেট 3 আলোকবর্ষ দূরে গেছে। তোমাকে আমি ধরে নিতেছি তোমার কাছে একটা যন্ত্র আছে যেটা 3 আলোকবর্ষ দূরেও হচ্ছে রকেটের দৈর্ঘ্যটা মাপতে পারে ঠিক ঠিক ভাবে। যেহেতু বেগটা শূন্য, আর সেই সময় তুমি যন্ত্র দিয়ে যদি ওই রকেটের দৈর্ঘ্য মাপো দেখবে 100 মিটারই আসে।
কাটায় কাটা। ওকে, বাট এখন তুমি রকেটের বেগটাকে চেঞ্জ করবা, তুমি রকেটের বেগ কন্টিনিউয়াসলি চেঞ্জ করবা, দেখবা দৈর্ঘ্য হচ্ছে কম বেশি হতে থাকবে, দৈর্ঘ্য অনেক কম বেশি হতে থাকবে। যেমন আমি যদি তোমাকে একটু আইডিয়া দিই, তুমি যদি রকেটের বেগটাকে এখন করো √3/2c করে দাও, তাহলে দেখবা দৈর্ঘ্যটা হচ্ছে ওই যন্ত্রে তোমাকে 50 মিটার দেখাবে। বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি? এই যে এই ডিস্টেন্সটা কিন্তু 3 লাইট ইয়ার, 3 লাইট ইয়ার, অনেক দূরে একটা ডিস্টেন্স। তোমার চোখে সাধারণত এটা দেখার কথা না, বাট আমি ধরছি তোমার কাছে এমন একটা যন্ত্র আছে যেটা দিয়ে তুমি দূরের জিনিসের দৈর্ঘ্য ঠিক ঠিক মাপতে পারো। এইটা হচ্ছে মেন জিনিস। তোমার চোখে দেখার ভ্রমণ না যে আলোর দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে। আমি যখন জুয়েল ভাইয়ের ক্লাস করি অনেক পরে, আম, এটা হচ্ছে উদ্ভাসেরই একটা তোমার লিফলেট বের হয়েছিল, যেখানে জুয়েল ভাই ছিল বাংলাদেশের খুবই স্বনামধন্য একটা কলেজ, আমি নাম উচ্চারণ করতেছি না। তো ওই কলেজের এক টিচার হচ্ছে ক্লাসে গিয়ে হচ্ছে পড়াইছে যে তোমরা আপেক্ষিকতার হচ্ছে দৈর্ঘ্য সংকোচন অনেক অ্যাভেলেবেল দেখো। তো জুয়েল ভাইরা থমাস লাইক কেমনে অ্যাভেলেবেল বেশি, কারণ আমাদের কোনো কিছুরই বেগ তো আলোর বেগের ধারের কাছে না, এটা অ্যাভেলেবেল কিভাবে? তো ওই দেখো না যে হচ্ছে তোমরা ট্রেনে করে যখন যাও তখন দূরের জিনিস ছোট লাগে, তো ওইটাই হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। আমি এই জন্য বলতেছিলাম যে আইডিয়াটা ভুল, কথাটা একদমই ভুল। কারণ দৈর্ঘ্য সংকোচন ব্যাপারটা ওইভাবে কাজ করে না, ওইভাবে কাজ করে না যে হচ্ছে দূরের জিনিস ছোট লাগছে। আমি এই জন্য এইভাবে ইন্ডিকেট করতেছি তোমার কাছে এমন একটা যন্ত্র আছে যেটা 3 লাইট ইয়ার বা 4 লাইট ইয়ার দূরেও ওই রকেটটা দৈর্ঘ্য ঠিক ঠিক মাপতে পারে যে রকেটের দৈর্ঘ্য কতটুকু। ব্যাপারটা আশা করি বুঝছো। এখন তুমি যদি বেগটাকে কখনো এরকম করে দাও 0.9956, তুমি দেখবা দৈর্ঘ্য প্রায় হয়ে গেছে 10 মিটারের কাছাকাছি। তাহলে ব্যাপারটা দেখতে আসলে কেমন লাগবে? আমি তো এটা জাস্ট ভিজুয়ালি বলতেছি, মানে প্র্যাকটিক্যাল কথা মতো বলতেছি। ব্যাপারটা দেখতে কেমন লাগবে এটা যদি একটু ইন্ডিকেট করি আমরা, আমার কাছে দেখানোর মতো কিছু জিনিসপাতি আছে। উম, এই চিত্রটা আমি যদি একটু উল্টাই দিচ্ছি, আপাতত বোঝা যাচ্ছে। আর আর দৈর্ঘ্য ইয়াগুলো উল্টাই গেছে আর কি, আর কিছু না। ওকে, তো ওই যে উপরের ব্যাপারটা দেখো, যখন বেগটা শূন্য ধরো 3 লাইট ইয়ার বছরে, এখানে দেখো ভি এর মানটা 0, এখানে হচ্ছে ভি এর মানটা দেখো 0 করে দেই, এই জায়গাটা হচ্ছে ভি এর মানটা 0। আবার তুমি যখন এইখানে যাচ্ছ, দেখো তুমি যখন প্রায় ভি এর মানটাকে 0.995c আলোর বেগের এত কাছে নিয়ে গেছো, রকেটের দৈর্ঘ্য দেখো কতটুকু হয়ে গেছে তোমার কাছে। আবার রকেটের বেগ যখন এই যে এইটা, মানে প্রায় অর্ধেক হয়ে যাবে তখন দৈর্ঘ্যটা। ওকে, যখন রকেটের বেগ হচ্ছে √3/2c, এটা হচ্ছে 0.866 আর কি, তখন রকেটের দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে যাবে। বাট তোমার কিন্তু এটা দৃষ্টি ভ্রম না, আগেই বলতেছি দৈর্ঘ্য সংকোচন কোনো দৃষ্টি ভ্রম না। তুমি দেখতে ভুল করতেছো, ব্যাপারটা এরকম ঘটে না। তোমার কাছে তুমি যতই আপডেট টেকনোলজি নিয়ে হচ্ছে দৈর্ঘ্য মাপতে যাও না কেন, তোমার কাছে দৈর্ঘ্যটা ছোট লাগবেই। এইটা কেন হয়? এবার একটু ব্যাখ্যাটা বলি। এটা হয় কি ধরনের কার্ভেচারের জন্য। তুমি যদি হচ্ছে গুগলে যাও বা গুগলে গিয়ে সার্চ করো, এটা হচ্ছে কার্ভেচার বলে আমি জানি না, বাট রিলেটিভিটি আমি সার্চ করে, রিলেটিভিটি কার্ভ, কার্ভেচার, কার্ভেচার বের করতে পারি কিনা। কার্ভেচার গুলো হচ্ছে এক রকমের এই জিনিসগুলোর জন্য। Just একটা যদি চিত্র আমি এখানে নিই, এই ব্যাপারটাই যদি হচ্ছে ধরে নিই, আচ্ছা আমি এখান থেকে উম, আচ্ছা, তো কার্ভেচারের ক্ষেত্রে যে জিনিসটা আমি তোমাদেরকে এত ডিটেলসে বলবো না, প্রথম কথা কারণ হচ্ছে তোমাদের ডিটেলসে এই জিনিসটা বলা হয় না। বাট যতটুকু জানলে অ্যাটলিস্ট নিজের মনকে সান্ত্বনা দিতে পারলাম, ঠিক ততটুকুই বলি। এই চিত্রটা একটু ভালো করে দেখাও। পিকচার, এই কার্ভটা কোথায় গেল? এই জিনিসটার দিকে একটু ভালো করে দেখো। ব্যাপারটা হচ্ছে এরকম, আইনস্টাইন যে জিনিসটা বলছিল, প্রথমে বলি এটা একটা সমতল ছিল। এই তুমি হচ্ছে যতটুকু এখানে দেখতেছো, এই যে তলগুলো দেখতেছো, এই তলগুলো আসলে মেইনলি বেসিক্যালি এক একটা করে সমতল। এই যে এই তলগুলা, সেখানে একটা ভারী বস্তু আছে। তা ভারী বস্তু থাকলে যেটা হয়, ওই তলটা হচ্ছে অনেকটা হচ্ছে নিচের দিকে চেপে যায়। এটা একটা মানে জাস্ট কল্পনা, বাট জিনিসটা একটা খুব সুন্দর রিপ্রেজেন্টেশন করে আর কি। এর আশেপাশে যে জিনিসগুলো থাকে সেগুলো আসলে ততটা এরকম বাঁকা কার্ভ তৈরি করতে পারে না,
বা তলটাতে ততটা হচ্ছে বক্রতা তৈরি করতে পারে না, যতটাই ছোট বস্তু মানে বড় বস্তুটা করতেছে, ছোটগুলো তত বেশি পারে না। তো একদম সোজা সাপটা ভাষায় যদি বলি, সময় আসলে আপেক্ষিক, এবং সময় এক এক জায়গায় এক এক ভাবে চলে, কারণ সময় এই কার্ভ গুলাতে যেখানে কার্ভ বেশি সেখানে সময় বেশি চলে, বা সেখানে কার্ভের সাথে সময় এরকম মানে just কিভাবে বলি তোমাদের মতো করে বোঝানোর স্বার্থে, জাস্ট শোনো, জাস্ট এইটুকু মাথায় রাখো, এই কার্ভ গুলার জন্য যেটা হয়, সময় বেঁকে যায়। ইভেন তোমরা অনেক জায়গায় একটা কথা শুনছিলা, সেটা হচ্ছে কোনো সমান্তরাল রেখা যেটা পৃথিবীতে কোনোদিন মিলতেছে না, আমরা ধরে নেই যে দুইটা সমান্তরাল রেখা অসীমে গিয়ে মিলবে, অসীমে গিয়ে মিলবে। এবং আমরা যখন এভাবে কার্ভ করে চিন্তা করি যে মহাকাশ আসলে এরকম অনেকগুলা হচ্ছে তলের বক্রতার সমন্বয় আর কি, তখন আমরা খুব সুন্দরভাবে একটা জিনিস প্রমাণ করতে পারি যে অসীমে গিয়ে আসলে কখন মিলবে। তুমি এরকম দুটো সমান্তরাল রেখা চিন্তা করো যেখানে ছিল, তারা কার্ভের জন্য মানে একটার একটা পর্যায়ে গিয়ে সেটা হচ্ছে মিলে যায়। মানে ব্যাপারটা হয়তো ওইভাবে এখন বুঝতে পারতেছো না, কারণ এই জিনিসটা একটু হায়ার লেভেলের। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো আমার মতো, তাহলে সে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তাহলে তুমি হচ্ছে অনেক সুন্দর সুন্দর হচ্ছে টিউটোরিয়াল পাবা, যেখানে তোমার হচ্ছে এই জিনিসটা কার্ভেচারটা কিভাবে কাজ করে এটা বলতে পারবে, যে সময়টা কেন হচ্ছে এক জায়গায় এক এক রকম ভাবে কাজ করে। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এখানে সার্চ করবা, দেখবে এই যে কার্ভেচার রিলেটেড কিছু ভিডিও আসবে, এই কার্ভেচার রিলেটেড ভিডিওগুলো দেখতে পারবা। এক এক জায়গায় বক্রতা এক এক রকম হয়ে যায়, সময় হচ্ছে এক এক জায়গায় এক এক ভাবে তখন হচ্ছে ডিফাইন হচ্ছে, বা সময় একইভাবে কাজ করতেছে। তো এটাকে অনেক সময় অনেক কিছুই বলে, বাট আপাতত এইটুকু বোঝা যথেষ্ট তোমাদের জন্য। এই কার্ভেচারের ব্যাপারটাই মেনলি রিলেটিভিটি একটা কোর কনসেপ্ট, বাট We অনেক usually think of gravity as a force between objects with mass. It's easy to see how this force works by We usually think of gravity as a force between objects with mass. It's easy to see how this force works by stepping on a scale to see how much you weigh. The number on the scale represents the Earth's gravity on your mass, or your weight on planet Earth. When it comes to gravity in the cosmos, we can imagine the sun's gravity keeping the planets. আচ্ছা, তো ওই টাইপ ভিডিও একটু নিজেরা দেখে নিতে পারো, কম্পারেটিভলি মজা পাবা। বাট কার্ভেচারের জন্য আসলে সময় টময় গুলোতে একটা চেঞ্জ আসে, তো তখন দৈর্ঘ্যটাতেও এক এক জায়গায় এক এক রকম ভাবে ঘাটে। আমি খুব ডিটেলসে কিছু বললাম না, আমি নিজেও জিনিসগুলা হচ্ছে খুব আহামরি জানি সেটাও না, বাট এইচএসসি অব্দি যতটুকুই দরকার ছিল ততটুকু পড়ছিলাম, বাট পরে ইন্টারেস্ট থেকে হচ্ছে অনেক কিছুই জেনে নিচ্ছিলাম, এবং জিনিসগুলো চমৎকার ভাবে খাটে আর কি। তো সেটা যাই হোক না কেন, অতটুকু বুঝলাম, অতটুকু মোটামুটি হয়েছে। তো দৈর্ঘ্য সংকোচন নিয়ে আরেকটা জিনিস যেটা আসলে আমাদেরকে অনেক সময় অনেক জায়গাতে কনফিউজ করে ফেলে, সেটার জন্য আমরা একটা চিত্র নেই। আমি প্রথমেই যে চিত্রটা নিয়ে কাজ করছি সেটা দিলেই হবে। দাঁড়াও একটু, আমি এখানে একটা ইনসার্ট পিকচার করে ফেলি। আর এই চিত্রটা দিয়ে একটা অদ্ভুত কাজ করবো আমরা। ও আচ্ছা, তার তার আগে একটা কোশ্চেন করা থাকে, একটা কোশ্চেনটা অ্যান্সার দেওয়া উচিত, যে ভাই আমরা রকেটটাকে ছোট দেখতেছি বুঝলাম, কিন্তু এই চিত্রটা যে আমরা হচ্ছে রকেটটাকে পৃথিবী থেকে যখন আমরা রকেটটাকে দেখতেছি তখন রকেটটা দৈর্ঘ্য সংকুচিত হচ্ছে, এটা আমরা দেখলাম। কথা হচ্ছে আমি যদি রকেট থেকে পৃথিবীকে দেখি, তাহলে কি মনে হবে, তাহলে কি হবে আসলে অবস্থাটা? তখন রকেট থেকে পৃথিবীকে দেখলেও আমরা রকেটটা যে দৈর্ঘ্য বরাবর যাচ্ছে, সেখানে দেখবো যে পৃথিবী ওই দৈর্ঘ্য বরাবর সংকুচিত হচ্ছে, এই বরাবর, জাস্ট লাইক এইরকম, এইরকম দেখবো আমরা। দেখো রকেটের বেগটা কোন বরাবর ছিল, আমরা ধরে নিচ্ছি রকেটের বেগটা এই বরাবর ছিল, জাস্ট লাইক হচ্ছে এই বরাবর রকেটের বেগটা ছিল। রকেটের বেগটা যে বরাবর, আমরা ওই বরাবর আর কি। আচ্ছা থামো, এখানে রকেটের বেগটা ওই দিকে না, রকেটের বেগটা হচ্ছে এই দিকে। দৈর্ঘ্য বরাবর, তো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হবে, প্রস্থ বরাবর বেগ নেই, তো প্রস্থ দিক থেকে আছে, ঠিক আছে। রকেটের বেগটা এই দিকে ছিল। তো দেখো দৈর্ঘ্য এদিকে ছিল রকেটের, রকেট থেকে যখন তুমি পৃথিবীতে তাকাবা, তুমি দেখো যখন তো রকেটটা স্থির তখন পৃথিবীকে এরকম গোল দেখাবে। এজন্যই আমরা পৃথিবী থেকে যখন চাঁদ দেখি চাঁদকে গোল দেখি, পৃথিবী থেকে যখন আমরা সূর্যকে দেখি তখন সূর্যকে গোল দেখি, পৃথিবী থেকে আমরা যখন 900 আলোকবর্ষ দূরের কোনো গ্রহকে দেখি তখন গোল দেখি। কারণ আমার সাপেক্ষে ওর আপেক্ষিক বেগটা হচ্ছে কম্পারেটিভলি কম, আলোর বেগের থেকে অনেক অনেক কম। যখন আলোর বেগের খুব কাছাকাছি চলে যাচ্ছে তখন এই রকম একটা অবস্থায় পরিণত হচ্ছে, যখন অনেক কাছে চলে যাচ্ছে তখন দৈর্ঘ্যটা এই অবস্থায় পরিণত হচ্ছে। দৈর্ঘ্য বলতে এখানে ব্যাস ইন্ডিকেট করা হচ্ছে আর কি। তো বুঝতেই পারতেছো, যখন একদম আলোর বেগের কাছে চলে যাবে সেটা অন কাইন্ড অফ একটা সরলরেখা হবে, যার প্রস্থ নাই বললেই চলে। এইরকম একটা সিনারিও তৈরি হচ্ছে। এটাকে আরেকটা চিত্র থেকে তুমি দেখতে পারো। উম একটা জিনিস তোমার বলে রাখি, এটা চিত্রটা আমি ইনসার্ট করে দিলাম, এটা খুব চমৎকার একটা জিনিস।
আমি তোমাদেরকে একটা জিনিস মুখস্থ করতে বলছিলাম, মনে আছে? যে কখন অর্ধেক হয়, কখন হচ্ছে এক দশমাংশ হয়, এই ব্যাপারগুলো। আচ্ছা, এটা কই গেল চিত্রটা? আচ্ছা, এখানে ইনসার্ট করে দিই। একটা জিনিস, কখন হচ্ছে অর্ধেক হবে, কখন হচ্ছে এক দশমাংশ হবে, এটা একটু হচ্ছে জেনে রাখা উচিত। এই যে এই জিনিসটা। তো এই দেখো অনেকখানেই, তুমি যখন বেগটাকে জিরো, তখন দেখো এখানে গামা বলে একটা টার্ম আছে যেটা মান ধরা হচ্ছে এক। আবার বেগটা যখন হচ্ছে 0.8663, যেটাকে আমি বলতেছিলাম √3/2 × 3, তখন গামার মান 2। আর যখন এটা হচ্ছে 0.995, তখন গামার মান 10। আসলে গামা জিনিসটা কিছুই না, এই যে 1/√, শুধু √টা সম্ভবত, মনে নেই আসলে কোনটাকে গামা ইন্ডিকেট করে। √1 - b² / c², এই জিনিসটা এটাকে 1/, করে দিলে গামা, হ্যাঁ মনে আছে গামাটা 1/, এটা এটা হচ্ছে গামার মান, এবং এটা নিয়ে কাজ করা হয় আর কি। তো এই গামার মানটা প্রায় সময় মুখস্থ রাখতে হয়। খুব ভালো হয় তুমি যদি অর্ধেকটা মনে রাখতে পারো, এক তৃতীয়াংশটা মনে রাখতে পারো, এক পঞ্চমাংশ, ষষ্ঠাংশেরটা খুবই সহজ, সেটা হচ্ছে 0.83। এটা হচ্ছে এক ছয় ভাগের এত ভাগ হয়ে যাওয়ার কথা 0.86 এর জন্য। আরেকটা হইতেছে তোমার এই দশমাংশটা মনে রাখতে পারো। আমরা টুকটাক জিনিসপাতি দেখতে পারি এখানে আসলে কিভাবে কাজ করে। এক ষষ্ঠাংশটা আমরা একটু মনে করে দেখি আসলে ঠিকভাবে আমরা পারতেছি কিনা। দেখো, √, নিতে হবে ফার্স্টে। রুট কোথায়, আমি এটা কখনো ইউজ করি নাই। আচ্ছা, পাইছি √1 মাইনাস, এমনি কাজগুলো হবে না তো, ক্লিয়ার করি। এই জিনিসটা কাজ করা তো ভেজাল কেন? 1 - b² / c², তাই তো? তাহলে 0.8 হইলে যেটা হবে, 0.8 এর স্কোয়ার, তার স্কোয়ার করে দিলাম 0.64। এটাকে এক থেকে বাদ দাও, 0.64 কে 0.36, 0.36 কে যদি রুট করি তাহলে 0.6, এটাকে ইনভার্স করে দিলে 6 থাকে। তাহলে হচ্ছে 6 ভাগের জন্য হয় আর কি। অর্থাৎ জিনিসটা বলতে চাচ্ছিলাম, যদি কখনো বেগের মান দেখো 0.83, তাহলে দৈর্ঘ্য যদি থাকে সেটা 1/6 হয়ে যাবে, 6 ভাগের 1 ভাগ। এখন মনে রাখবা কে ছোট কে বড়, কখনো হচ্ছে ছোটটাকে হচ্ছে আবার 6 ভাগের 1 ভাগ করে দিও না, তাহলে বড় থেকে মানে অতিরিক্ত ছোট হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো একটু হালকা পাতলা মাথায় রাখলেই চলবে। আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম দেখবো, বাট দৈহিক সংকোচন নিয়ে হচ্ছে আমাদের কিছু জিনিসপাতি জানা দরকার ছিল, সেটা আমরা দেখে নিলাম। এবার একটা মজার জিনিস তোমাদেরকে না দেখাইলে আসলে আমি তৃপ্তি পাচ্ছি না। একটা প্রথমে চিত্র আজকে আমি ইনক্লুড করে রাখছিলাম, সেই চিত্রটা একটা মহত্ব আছে। সেটা হচ্ছে এই চিত্রটা। এই নিয়ে আমি 3বার ইনক্লুড করলাম, তা বুঝতেই পারতেছি যথেষ্ট বড় কারণ আছে এই চিত্রটা। এটা আসলে কাজটা কি? তুমি যদি একটু জুম করেই দেখো, দেখো ভালো করে, এই যদিও চিত্রটা ভালো না, তারপর দেখতেছি যে এখানে পৃথিবী আছে। এই সাইডে পৃথিবী, পৃথিবী থেকে একটা রকেট রওনা করছে। রকেট একটা বেগ দেওয়া আছে, এবং দৈর্ঘ্যটা দেওয়া আছে লাইট ইয়ার্স। তো আমি আমার সুবিধার জন্য আমি এক কাজ করতেছি, আমি দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি 8 লাইট ইয়ার্স। মানে পৃথিবী থেকে যে রকেটটা রওনা করছে সে প্রায় 8 আলোকবর্ষ দূরে যাচ্ছে। তাহলে সে একটা গ্রহ আছে, ওই গ্রহে যাচ্ছে 8 আলোকবর্ষ দূরে, এবং তার বেগটা আমি আমার সুবিধার জন্য করে নিলাম 0.83, এইটা করে নিলাম। এবার আমরা পৃথিবী থেকে ওই রকেটের অবস্থাটা চিন্তা করব, আর রকেট থেকে পৃথিবীর অবস্থাটা চিন্তা করবো। দুইটা সিনারি আমরা চিন্তা করি। ফার্স্টে মনে করো তুমি পৃথিবীতে আছো, প্রথমে তুমি পৃথিবীতে ছিলা। এখন পৃথিবী থেকে তুমি আসলে কি দেখবা? তুমি দেখবা যে হচ্ছে রকেটটা রওনা করছে, ভালো কথা। তো রকেট কত দূরত্ব রওনা করতেছে, এস এর মান কত দূরত্ব? 8 লাইট ইয়ার্স, লাইট ইয়ার, ওকে, L/। আবার সে কত বেগে রওনা করছে, সেটা হচ্ছে 0.83, এত বেগে সে রওনা করছে। তাহলে আমার পৃথিবী থেকে মনে হবে সেটা কত সময় লাগবে ওখানে পৌঁছাইতে? তার কাছে কত সময় লাগবে পৌঁছাইতে? শুধু পৌঁছাবে, ব্যাক করবে না কিন্তু, ব্যাক পরে করবো, আগে পৌঁছাই। তাহলে কত সময় লাগবে? = ভিটি অনুসারে s/p। তাহলে 8 কে 0.8 দিয়ে ভাগ করে দিব, কত আসে অ্যান্সার, সেটা হবে ব্যাপারটা। তাহলে এখানে লিখে ফেলি, 8 / 0.8। আমার কাছে মনে হবে তার প্রায় 10 বছর সময় লাগবে ওখানে পৌঁছাইতে। তাহলে আমরা এখন 10 বছর ধরে পৌঁছাবো। সে 10 বছর ধরে সেখানে যাবে, আবার 10 বছর পর সে ব্যাক করবে, তাহলে মোট সময় হবে কত? 20 বছর।
তাহলে আমরা যে পৃথিবী থেকে দেখবো সেই রকেটটা 10 বছর ধরে ওই গ্রহে গেছে, দেন আবার 10 বছর পর ব্যাক করছে। এবার আমি রকেটের সাপেক্ষে চিন্তা করি, রকেট আসলে কি দেখতেছে। রকেট প্রথমে যখন রওনা করছে এত বেগে, সে দেখবে দৈর্ঘ্য আর 8 আলোকবর্ষ নাই, দৈর্ঘ্য সংকুচিত হয়ে গেছে। অর্থাৎ আমরা পৃথিবী থেকে দেখতেছি যে রকেটকে এই দূরত্বটা অতিক্রম করতে হবে। বাট রকেট কিন্তু যেহেতু একটা অতিরিক্ত বেগে আছে, আলোর বেগের কাছাকাছি, তার কাছে দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। এই সংকুচিত দৈর্ঘ্যটা কত? তার সংকুচিত দৈর্ঘ্যটা কত হবে? সংকুচিত দৈর্ঘ্যটা হচ্ছে, সংকুচিত দৈর্ঘ্যটা কত আমরা তো ফর্মুলা থেকে জানি, যেহেতু সংকুচিত হবে ছোট হয়ে যাবে, তো ছোট জিনিসটা হবে বড় সংখ্যাটা যেটা 8 আলোকবর্ষ, সেটা এরকম 1 - c² / c²। তো এখানে হচ্ছে 0.8 দিয়ে ভাগ করলে তার কাছে যেটা মনে হবে, 8 কে 0.8 দিয়ে না, আমি হচ্ছে বড় সংখ্যার সাথে গুণ করবো, সরি আমি এখানে গুণ করতে হবে আমাকে, 8 কে হচ্ছে গুণ করে দেবো, সংকুচিত হয়ে যাবে। তাহলে এটা দিয়ে গুণ করলে প্রায় হয়ে যাওয়ার কথা কত, দেখি আমাদের কাছে এখানে কত যাচ্ছে। আমরা 8 কে গুণ করবো হচ্ছে 0.8 দিয়ে, 6.4 ইয়ার্স, যদি আমি ঠিকঠাক ভাবে সবকিছু ডাটা লিখে রাখি। তো তার কাছে দৈর্ঘ্যটা হয়ে গেছে 6.4 ইয়ার্স, ইয়ার তো না, লাইট ইয়ার দৈর্ঘ্যটা। আচ্ছা, অনেক সময় এমসিকিউ একটা প্রশ্ন করে যে হচ্ছে লাইট ইয়ার আলোকবর্ষ কিসের একক, সময়ের একক নাকি হচ্ছে দৈর্ঘ্যের একক? বুঝে নাও কিসের একক। ওকে, তো তার কাছে এখন দৈর্ঘ্য হচ্ছে 6.4 লাইট ইয়ার, মানে সে কিন্তু, আর আমরা পৃথিবী থেকে দেখতেছি সে 8 আলোকবর্ষ ভ্রমণ করতেছে। বাট তার কাছে মনে হচ্ছে না, আমি তো 8 আলোকবর্ষ ভ্রমণ করতেছি না, দৈর্ঘ্য তো সংকুচিত হয়ে গেছে, সংকুচিত হয়ে দৈর্ঘ্য হয়ে গেছে কত, 6.4 লাইট ইয়ার্স। আচ্ছা, দুইজনই কিন্তু দেখবে পৃথিবীবাসীও যেটা বেগ দেখবে, পৃথিবীবাসীও বেগ দেখবে যে তার বেগ হচ্ছে 0.8 c, রকেটও তার হচ্ছে বেগটা দেখবে 0.8 c। দুইজনের বেগটা ফিক্স, বেগে কোনোদিন চেঞ্জ হবে না। আইনস্টাইন আপেক্ষিকতা অনুসারে বেগে কখনোই চেঞ্জ হবে না, তাহলে চেঞ্জটা হবে কোথায়? দৈর্ঘ্যে চেঞ্জ হচ্ছে, আরেকটা চেঞ্জ হবে সময়। এখন রকেটবাসী যদি তার সময়টা মাপতে যায়, তার কাছে কত সময় লাগবে? তার কাছে কিন্তু দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে গেছে, ধরলাম আমি সেটা এস প্রাইম হয়ে গেছে, এস প্রাইম থেকে ভাগ করবো ভি দিয়ে, তাহলে তার কাছে সময় কতক্ষণ লাগবে? খেয়াল করে দেখো, এস প্রাইমের মান আমার কাছে কত আসছে, প্রাইমের মান হচ্ছে 6.4, সেখান থেকে ভাগ করবো হচ্ছে 0.8 দিয়ে, 6.4 ডিভাইডেড বাই 0.8। ওকে, তার কাছে হচ্ছে 8 বছর লাগবে, তার কাছে সময়টা লাগবে হচ্ছে 8 বছর। তাহলে যাইতে লাগবে 8 বছর, আসতে আসতে লাগবে 8 বছর, তাহলে মোট তার কাছে সময় লাগবে কত বছর? 16 বছর। মোট কথা হচ্ছে ব্যাপারটা এইভাবেই কাজ করে। আমরা যখন কোনো একটা রকেটকে পাঠিয়ে দিই, আমরা যখন কোনো একটা রকেটকে পাঠিয়ে দিই, রকেট আসলে এইভাবেই জিনিসটা মনে হয় যে মানে কাজ করে, বাট রকেটকে পাঠানোর কথাটা যদিও একটু ভুল। আর এত আলো বেগে কখনো রকেট পাঠানো পসিবল না, আমাদের পক্ষে এখন অব্দি যতটুকু টেকনোলজি আছে তার সাপেক্ষে বলতেছি, এতটুকু বেগে কখনোই পসিবল না। তো এখান থেকে যে জিনিসটা আসলে কনসেপ্টটা ক্লিয়ার করা, সেটা হচ্ছে পৃথিবী দেখতেছে যে রকেটটা যাচ্ছে ঠিকই, আসতেছে ঠিকই, বাট রকেট যেটা দেখে, আমি যখন যাচ্ছিলাম দৈর্ঘ্যটাই সংকুচিত হয়ে গেছে। যখন পৃথিবী থেকে মাপলাম তখন দেখলাম 8 আলোকবর্ষ, বাট আমি বেগ নেওয়ার পরে দেখলাম যে না, দৈর্ঘ্যটা 6.4 আলোকবর্ষ। সে 6.4 আলোকবর্ষ গেল আবার ফিরলো, তার কাছে মনে হবে আমি 16 বছর অতিক্রম করে আসছি। আর পৃথিবীবাসীর কাছে মনে হবে আরে না, আমি তো 20 অতিক্রম করে আসছে। তা 4 বছরের যে গ্যাপটা, এটাই হইতেছে তোমার একটা পার্থক্য তৈরি করতেছে। এবং এখান থেকে খুবই পপুলার একটা প্যারাডক্স সৃষ্টি হয়, যেটাকে বলা হয় টুইন প্যারাডক্স। টুইন প্যারাডক্স, এরকম একটা প্যারাডক্স তুমি ইয়াতে পড়বা। তুমি যদি ম্যাথে পড়ো, প্রবাবিলিটি বা সম্ভাবনা চ্যাপ্টার, ওখানে একটা প্যারাডক্স আছে, সেটাকে বলা হয় বার্ডে প্যারাডক্স। তো এই জিনিসটা নিয়ে যদি কখনো ম্যাথে আলোচনা করার সুযোগ পাই, তাহলে এটা নিয়ে আলোচনা করবো। বার্ডে প্যারাডক্স খুবই মজার, যে হচ্ছে প্রায় কতগুলা একটা রুমে যদি 30 থেকে 40টা বা 50টা মানুষ থাকে, অন্তত দুইজন মানুষকে পাওয়া সম্ভব যাদের জন্মদিন একই। এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটবে, এটা পার্সেন্টেজ প্রায় হচ্ছে তোমার 90% সাথে মিলে যায়। দুইজন মানুষ পাওয়া সম্ভব যাদের জন্মদিন একই দিনে, যদি প্রায় 40 থেকে 50 জন স্টুডেন্ট থাকে, এবং এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায় বার্ডে প্যারাডক্সে, এটা প্রবাবিলিটি দিয়ে প্রুফ করা যায়। তো এটা যেহেতু প্রবাবিলিটি পার্ট, সেটা উচ্চারণ করলাম না, মাথায় আসতো তাই বলে দিলাম। টুইন প্যারাডক্সটা কিরকম, যে হচ্ছে ধরো দুইজন যমজ ভাই, তাদের একজনকে তুমি, দুই যমজ ভাই, ধরো একজনের নাম হাবুল, আরেকজনের নাম কাবুল। ওকে, তো তুমি কাবুলকে ধরো পৃথিবীতেই রাখলা, কাবুল হচ্ছে আফগানিস্তানেই রাখলা, আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল, কবুল না কাবুল আল্লাহ জানে। হাবুলকে তুমি রকেটে করে পাঠিয়ে দিলা, আগেই বলতেছি দুইজন কিন্তু যমজ ভাই। এই যমজ ভাই পর, দুজনের বয়স ধরো আপাতত 10 বছর।
তো 10 বছর বয়সে হচ্ছে কাবুল পৃথিবীতে থাকলো, হাবুল হচ্ছে চলে গেল তোমার রকেটে করে ঘুরতে। দেন প্রায় 20 বছর পরে কাবুলের কাছে মনে হবে যে প্রায় 20 বছর পরে, ততক্ষণে কাবুলের বয়স 20 + 10 30 হয়ে গেছে। 30টা হচ্ছে কাবুলের বয়স। ওকে, প্রায় 20 বছর পরে কাবুল আসবে। কাবুল এসে মনে হবে আরে কি অবস্থা, অবস্থা হয়ে গেছে যে আমার বয়স 30 হয়ে গেছে। ওকে, বাট তখন হাবুলের কাছে মনে হবে আরে না তো, আমি তো 16 বছর কাটায় আসছি, আমি 10 বছর বছরে গেছিলাম, 16 বছর পরে ফিরে আসলাম, আমার বয়স 26। দেখো দুইজন যমজ ভাই ছিল, তাদের বয়সটা সেম ছিল, বাট এইরকম ভ্রমণের কারণে একজনের বয়স 30 হয়ে গেছে, একজনের বয়স 26 হয়ে গেছে। তো তাদের বয়সে কম বেশি হয়ে যায়। এখান থেকে আমরা মজা করে অনেক সময় বলি, যদি কখনো সিনিয়র ক্রাশকে বিয়ে করতে চাও বা পড়াইতে চাও, এটা যদিও হচ্ছে হারাম, আমরা আগে মজা করে নিতাম, তাইলে হইতেছে কি করা উচিত, যে হচ্ছে তোমার সিনিয়রকে যদি জুনিয়র বানাইতে চায় তাহলে তাকে রকেটে করে আলো থেকে পাঠাই দাও, তাইলে সে কয়েক বছর ঘুরে আসে তোমার জুনিয়র হয়ে যাবে। দ্যাটস জাস্ট এ ফান, নট, ডু নট টেক ইট সিরিয়াসলি। তো প্রশ্ন হচ্ছে ভাই, এই ব্যাপারগুলো কি আসলেই সিরিয়াসলি প্রমাণ করা পসিবল? এটা আমি প্রথম দিন একটু বলছিলাম, আজকে একবার বলে ফেলি। এটা সম্ভব, প্রমাণ করা গেছে বলতে কি, দুইটা ন্যানো ঘড়ি নেওয়া হয়েছে। ন্যানো ঘড়ি বলতে যে ঘড়িটা প্রায় ন্যানো মিলি সেকেন্ড অব্দি, ন্যানো সেকেন্ড অব্দি টাইমটাকে ঠিক ঠিক ভাবে মাপতে পারে, এরকম দুইটা ঘড়ি নেওয়া হয়েছিল। দুইটা ঘড়ির সময় একই রাখা হয়েছিল, জাস্ট লাইক টুইন প্যারাডক্সের মতো। দুইটা ঘড়ির সময় হচ্ছে একই রাখা হয়েছিল। তো একটা ঘড়িকে পৃথিবীতে রেখে আরেকটা ঘড়িকে কি করা হয়েছে, মহাকাশে ঘোরানো হয়েছে রকেটে করে। এবং রকেটের বেগ খুব বেশি না। তো আমাদেরকে যেটা করা লাগছে, যেহেতু ন্যানো সেকেন্ড অব্দি এটা ঠিক ঠিক মাপতে পারে, আমরা রকেটে করে যখন ঘুরাই তখন হচ্ছে এটাকে বেশ কয়েক বছর ঘুরাইছি। মানে অনেক বছর ঘুরানো হয়েছে রকেটে করে মহাকাশে, অনেক বছর রকেটে করে এটাকে ঘুরানো হয়েছে। ঘোরানোর পর হচ্ছে সেটাকে পৃথিবীতে এনে দেখা যাচ্ছে যে কিছু ন্যানো সেকেন্ডে পার্থক্য হয়, কিছু ন্যানো সেকেন্ডে পার্থক্য হয়। তো এই ন্যানো সেকেন্ডে পার্থক্য হয় বলতে এই ঘড়িটা অনেক বেশি স্লো হয়ে যায়, পিছিয়ে থাকে, এই ঘড়িটা ঠিক থাকে, পৃথিবীর সাপেক্ষে ঠিক থাকে আর কি। কিছু ন্যানো সেকেন্ডে পার্থক্য হওয়া থেকে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি যে প্রেডিকশন ওয়াইজ জিনিসটাতে থাকতেছে। ওকে, তো এতটুকুই হচ্ছে থিওরিটিক্যাল পার্টের মধ্যে আমাদের আলোচ্য বিষয় ছিল। আর আমার কাছে এখন মনে হয় না যে থিওরিটিক্যাল পার্টে এমন কিছু আছে যেটা তোমাদের বুঝতে কষ্ট হবে। পরীক্ষা অব্দি যে সাপেক্ষিকতা আছে, আমি সাপেক্ষিকতাটাকে একটু ডিপলি এখন অ্যানালাইসিস করার ট্রাই করতেছি। আর পরীক্ষার পরে যতটুকু আমার পরীক্ষার জন্য তোমাকে দেওয়া উচিত ততটুকু দেওয়ার পরে আমি কিছু ক্লাস রেকর্ড করবো, রেকর্ড করে মানে এই চ্যাপ্টারে তোমাদের সিলেবাসে যতটুকু আছে তোমাদের পরীক্ষা চলাকালীন সময় ততটুকু হচ্ছে আমি হোমওয়ার্ক সহ আপলোড করে রাখবো। তো ওইখান থেকে হচ্ছে তোমার পরের লেকচার গুলো দেখে নিতে পারবা। তো এখন আমি যেটা করবো, এখন হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম দেখবো, এবং এই প্র্যাকটিস প্রবলেম প্রচুর কাজে আসে। তো আমরা এখন স্পেশাল কিছু প্র্যাকটিস প্র্যাকটিস প্রবলেম দেখবো, মানে তোমার সাধারণত প্র্যাকটিস প্রবলেম দেখার বয়স নেই আমাদের। পিসি ভালোই স্লো হয়ে গেছে। হুম, আচ্ছা, একটু সময় লাগতেছে জাস্ট। ওকে, প্রবলেম যা চলে আসে সব চলে আসছে, ক্যালকুলেটরটাকে সরাই ফেলি। আর এখানে আমার রাখার মতো কি আছে, তেমন কিছুই নাই, এগুলো সরাই ফেলি। আচ্ছা, এটা কি আসতেছে? তো টুইন প্যারাডক্সের অঙ্কগুলো আমরা দেখলাম, আমি এখন প্রথম থেকে আসি, যে অঙ্কগুলো সবচেয়ে স্পেশাল মনে হয় আমার কাছে, আমি সেগুলো কাজ করবো কোশ্চেন ব্যাংক থেকে আর কি। আর হোমওয়ার্কের জন্য তো অনেক কিছু বাকি আছে। তো হোমওয়ার্কের ব্যাপারটাতে পরে যাই। উম, এখানে থাকি, প্রথম প্রবলেমটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে তোমার বুয়েটে একটা প্রবলেম। আর এই প্রবলেমটা যখন আমি সলভ করি, আমি যে আইডিয়া থেকে সলভ করি, আলহামদুলিল্লাহ পরে দেখেছি না আইডিয়াটা মিলে গেছে। এবং এটাতে আমি বেশ মজা পেয়েছিলাম। আর নিজে থেকে প্রশ্ন সলভ করা বুয়েটের ওই সময়, বাচ্চা ছিলাম আর কি, তখন খুব মজা লাগে। উম, প্রশ্নটা দেখার আগে কনসেপ্টটা আমি বলে দেবো এখন সাথে সাথে, সমস্যা নেই, এটা একটু স্পেশাল প্রবলেম, প্রথমে বলে রাখি, ভয় পাওয়ার কিছু নেই।
কনসেপ্টটা কি একটু বলি। প্রথমে একটা বস্তু ছিল। এই বস্তুটা একদম বেগ শূন্য অবস্থায় ছিল, নিশ্চল অবস্থায় ছিল। দেন যেটা হয়েছে, বস্তুটা দুইটা টুকরায় ভাগ হয়েছে, সমান ভরে দুইটা টুকরা ভাগ হয়েছে। ধরো এই টুকরার ভর এম, এই টুকরার ভর এম। দুই টুকরা দুই দিকে সমান ভাগে দৌড় দিছে, দুই টুকরায় দুই দিকে সমান ভাবে দৌড় দিছে। এবং তারা যখন দৌড় দিছে তাদের প্রত্যেকের বেগ হয়ে গেছে 0.60 পরিমাণে। 0.60 পরিমাণে দুই টুকরা দুই দিকে দৌড় দিছে। এবং এই এম এর মানটা তোমাকে বলে দিচ্ছে 1 কেজি করে। 1 কেজি করে এম এর মানটা যখন দুই দিকে দৌড় দেয় তখন তাদের ভর হচ্ছে 1 কেজি করে। এখন কথা হইতেছে, ভাইয়া সবই বুঝলাম, তাদের ভর 1 কেজি করে, কিন্তু পরে বলছে নিশ্চল বস্তুর ভর নির্ণয় করতে। ঝামেলাটা কোথায় লাগলো? সেটা হয়তো তুমি অনেকে ভাবতে পারো যে ভাই আমরা তো ভরবেগের ফর্মুলা পড়ছিলাম, তো ভরবেগের ফর্মুলায় এত বেগে যেহেতু রওনা করছে, তো দুই পাশে যেহেতু করছে তো জিনিসটা স্বাভাবিক। উত্তরটা কিন্তু স্বাভাবিক না, এত বেগে কখনো ভরবেগে জিনিসপাতি কাজ করে না। নিশ্চল বস্তু কিন্তু বিস্ফোরিত হয়েছে, বিস্ফোরিত হওয়ার পরে দুই দিকে দৌড় দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বিস্ফোরণের শক্তিটা সে কই থেকে পাবে? শক্তি মানে কি বলে, তোমার হচ্ছে শক্তির যে সংরক্ষণ নীতি সেটা এখানে ইউজ করতে হবে। তো আমি যখন ইউজ করছিলাম আমি জাস্ট এইভাবে চিন্তা করছিলাম যে এই যে এইটুকু অংশ আমি যতটুকু এখানে মার্ক করতেছি, যতটুকু অংশ মার্ক করতেছি, সেখানে আমি এভাবে চিন্তা করছিলাম যে আমার একটা টুকরার ভর হচ্ছে 1 কেজি। ওকে, সে রওনা করছে কত বেগে? 0.60 বেগে রওনা করছে। ঠিক আছে, তাহলে এত এত বেগে থাকা অবস্থায় তার ভর হচ্ছে 1 কেজি। তাহলে এত বেগে থাকার আগে তার ভর কত ছিল? অবশ্যই বড় ছিল। তাহলে বড় ইকুয়াল টু ছোট, ছোট মানে 1 কেজি, ডিভাইডেড বাই রুট ওভার 1 - c² / c²। বি এর মান তো জানি। তাহলে এটার মান আসবে হচ্ছে 1/√1 - 0.6 এর স্কোয়ার মানে 0.36। এটার মান আসছে 0.64, ডিভাইড হচ্ছে 1/0.8। এটার মান আসছে কত কত 1.25 এর মতো, 1.25 কেজি। অর্থাৎ আমি এইভাবে চিন্তা করছিলাম, এই যে টুকরাটা ছিল, এই টুকরাটা যখন দুই ভাগ হয়ে দুই দিকে রওনা করছে, তাদের একটা শক্তি দরকার হয়েছে রওনা করার জন্য। এই শক্তিটা কই থেকে আসলো? সেই শক্তি আসছে একটা টুকরার যে ভরটা হারায় গেছে, ধর ডেল্টা এম পরিমাণ ভর হারায় গেছে, সেই ডেল্টা এম c² থেকে ওই ভরের শক্তিটা আসছে। এটা আমার চিন্তা ছিল। অর্থাৎ ধরো এখানে 1.25 কেজি একটা টুকরা আগে ছিল, তাহলে এই টুকরার এই পাশে ছিল 1.25 কেজি, আর এই পাশে ছিল 1.25 কেজি। তারা যখন রওনা করছে, তাদের প্রায় 0.25 কেজির শক্তিটা করে, 0.25 কেজির যে শক্তিটা করে, এই শক্তিটা করে তাদের হচ্ছে গতিশক্তি যোগান দিচ্ছে। কারণ যখন তারা দৌড়াচ্ছে সামনের দিকে, তখন তাদের একটা শক্তি দরকার, নইলে এত বেগ কিভাবে পাবে? এত বেগ কিভাবে পাবে 0.86? এই বেগটা পাইতেছেই হচ্ছে ওই যে 0.25 কেজি হারায় গেছে, ওই শক্তিটা দিয়ে সে দুই দিকে গতিশীল নিতে পারছে। আমি ব্যাপারটা একটু হয়তো হজবড়া পাকা ফেলতেছি, আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি সিনারিওটাতে। আর অ্যান্সারটা যদি আগেই বলে দিই যে মূল বস্তু নিশ্চল ভর কত। যদি একটা টুকরার ভর আমরা এখানে 1.25 কেজি পাচ্ছি, টুকরা আছে দুইটা, তাহলে নিশ্চল ভর হবে 2.5 কেজি। 1.25 এর দ্বিগুণ, 1.25 এর দ্বিগুণ কেজি। ওকে, তুমি অ্যান্সার তাকালে দেখবে অ্যান্সার হচ্ছে তোমার 2.5 কেজি দিয়ে রাখছে। তুমি অ্যান্সারটার দিকে তাকাও আর কি, তখন এটাই বুঝবা। ওকে, তোমার এই দেখো 2.5 কেজি আছে। তো এত কাহিনী কীর্তন এখানে দরকার নেই, আমি যে কমন সেন্সটা ইউজ করছি, কমন সেন্স ইউজ করেই জিনিসটা বুঝতে পারতেছো যে অ্যান্সারটা কিরকম হবে। আর যাদের যাদের বুঝতে সমস্যা হচ্ছে তাদের তাদের জন্য বলি, তাদের তাদের জন্য বলি, তুমি চিন্তা করো এইভাবে, যে এখানে দুইটা টুকরা ছিল। প্রথম কথা, দুইটা টুকরা ছিল। একটা টুকরা হচ্ছে এরকম, ওকে, আরেকটা টুকরা হচ্ছে এইরকম। একটা ধরলাম বৃত্তাকারী বস্তু ছিল। ওকে, দুইটা টুকরা মিলে ধর কিছু একটা ছিল। দেন এই টুকরা এদিকে দৌড় দিছে, একটা ইন্ডিভিজুয়াল কেস চিন্তা করো, ওই টুকরার সাথে কোনো সম্পর্ক নেই ধরে নাও আপাতত। ইন্ডিভিজুয়াল কেসে এই দৌড় দিচ্ছে এইদিকে, তাহলে এর দৌড় দেওয়ার জন্য প্রায় এই পরিমাণ বেগে 0.60 বেগে যেহেতু সে ওইদিকে যাচ্ছে, তার একটা শক্তি দরকার। সেই শক্তিটা কই থেকে পাবে? সেই শক্তিটা কই থেকে পাবে? সেই শক্তিটা নিজের একটা অংশ খরচ করে নিবে, কারণ বাদ বাকি আশেপাশে কেউ তাকে শক্তি দিচ্ছে না। তাই আপনি কিভাবে বুঝলেন দিচ্ছে না? প্রশ্নে বলে নাই, তাই আমি বুঝে গেছি কেউ দিচ্ছে না। প্রশ্ন যদি কেউ দিত তাহলে বলে দিত। ওকে, তো এই ধরো এইটুকু টুকরা থেকে সে শক্তিটা নিচ্ছে। সে যখন ছুট মারছিল, সে যখন ছুট মারছিল, ধরো তখন তার দেখতে অবস্থা ছিল এরকম। কিন্তু ওইটুকু টুকরা থেকে সে শক্তি নিচ্ছে, তখন তাকে দেখতে লাগবে এরকম। এরকম দেখো ওইটুকু টুকরা নাই। তখন আমি তার ভরটা মেপে দেখলাম 1 কেজি। 1 কেজি অবস্থা সে এত বেগ প্রাপ্ত হয়েছে।
তাহলে যখন এই ছোট ভর বেগ হচ্ছে এত, তাহলে বড় ভরটা কত? আমরা তো জানি বড় ভর হচ্ছে ছোট ভর ডিভাইড বাই হচ্ছে অত 1/√1 - v²/c²। এখান থেকে আমি দেখলাম বড় টুকরাটার ভর ছিল 1.25 কেজি। তাহলে টোটাল টুকরাটার ভর ছিল, দুইটা যেহেতু 1.25 করে, টোটাল ভর হচ্ছে 2.5 কেজি। এইটা হচ্ছে কনসেপ্টটা। এখন অনেকেই ভাবতে পারো শক্তি সংরক্ষণ নীতিতে, মানে শক্তি সংরক্ষণ নীতির কথা বাদ দিলাম, তোমার ইয়ার ক্ষেত্রে আমরা তো এইরকম ফর্মুলা পড়ছি, m1 u1 + m2 u2। হ্যাঁ, এটা তো প্রথমে 0 ছিল, ইকুয়াল টু হবে হচ্ছে এম, যেহেতু দুইটা এমই সমান, এমপি মাইনাস এমপি। এই ক্ষেত্রে সমস্যাটা কোথায়? আগেই বলতেছি, বেগটার দিকে তাকাও, 0.6 পরিমাণ বেগ, নিউটনের ল খাটবে না এখানে। এখানে নিউটনের ল খাটবে না, লাস্ট লেকচারে এটা ব্যাখ্যা করছি নিউটনের ল কেন খাটবে না। তো এটা ওই সেন্স থেকে চিন্তা করলে হবে না, এখানে নিউটন গ্যালিলিওর এই ল গুলো খাটে না। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা এটাই ছিল। দ্বিতীয় প্রশ্নটা আসলে তোমাদের সিলেবাসেরই টপিক, বাট এই জিনিসটা তোমাদের হচ্ছে, মানে সিলেবাস বলতে এইচএসসি সিলেবাসের টপিক, বাট তোমাদের সামনে যে পরীক্ষাটা আছে ফাইনাল পরীক্ষা সেখানকার টপিক না, তো আমি এটা টাচ করতেছি না। বাট এই প্রশ্নটা যেটা 3 নাম্বার, এটা টাচ না করলে একটু টাফ হয়ে যায়, তুমি এটা টাচ করো। এখন এটার কনসেপ্ট নিয়ে অনেকে আমাকে গালিগালাজ করতে পারো, বাট গালিগালাজ করার কিছু নাই। আমি জিনিসটা অনেক মানে সিম্পলি বলি, এটা কেমিস্ট্রিতে পড়ছো। কেমিস্ট্রিতে যেটা পড়ছো সেখান থেকে একটু মনে করে দিয়ে আসি, যে কোনো একটা আলো, যে কোনো একটা তরঙ্গের কথা চিন্তা করো, তার একটা কম্পাঙ্ক থাকে, কম্পাঙ্ককে এফ লিখতে পারো, অথবা তুমি মিউ লিখতে পারো, কেমিস্ট্রিতে অনেক সময় মিউ লিখছো। তার একটা শক্তি থাকে, তার কম্পাঙ্ক যত বেশি হবে তার শক্তি তত বেশি হবে। এখান থেকে আমরা বলতে পারি ইজ ইকুয়াল টু এইচ মিউ অথবা এইচ এফ, যাই বলো না কেন। আর এই এইচটাকে বলা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্ট একটা মান আমরা জানি, সেটা হচ্ছে তোমার 6.626 × 10⁻³ - 34 মোস্ট প্রবাবলি, আমার যতটা মনে পড়ে। হ্যাঁ, 10⁻³ - 34 ওকে, এইটুকু সেন্স জানো আর কি। এটা একটা সুন্দর ভিজুয়ালাইজেশন আছে, যেটা মানে সেন্স করা যায় যে কেন হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়বে, বাট আপাতত আমরা ওইদিকে যাচ্ছি না, আপাতত আমরা সিম্পল জিনিসটা ইয়ে করতেছি। ফিউচারে আমি যদি এটা পড়ে, আমি হচ্ছে এটা ভিজুয়ালাইজ করাই দিচ্ছি। তো কথা হইতেছে যে তোমার এখানে কম্পাঙ্কের মানটা বলে দিছে, এফ এর মানটা বলে দিছে। একটা মনোক্রোমাটিক মানে একটাই, মনোক্রোমাটিক মানে ল্যামডার মানে একটা। সাধারণত আমরা যে আলোটা সূর্য থেকে আসা দেখি সেখানে 7টা রঙের মিক্সচার থাকে, তো অনেক অনেক রকমের ল্যামডার মান সেখানে থাকে আর কি। তো নিশ্চয়ই তো ক্ষমতার মান বলেছে, মানে ক্ষমতা কি বলে দিছে, যাই থাকুক না। এখন একটা ফোটনের শক্তি জানতে চাইছে, তো এইটা হচ্ছে আমার ওই অঙ্কটা, ইজিক্যাল টু এইচ এফ। একটা ফোটনের কম্পাঙ্ক এটা, তো একটা ফোটনের শক্তি আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। এখন প্রতি সেকেন্ডে উৎস থেকে কতগুলা ফোটন নিঃসরিত হচ্ছে। ওকে, প্রথমে কথাটা দেখো, প্রতি সেকেন্ডে মানে টি এর মান 1। আচ্ছা, এখানে ক্ষমতার মান বলে দিচ্ছে, দেখো কত, 2 × 10⁻³ তাহলে কতটুকু শক্তি আছে আমরা জানি কি, ক্ষমতাকে যদি আমি সময় দিয়ে গুণ করি তাহলে শক্তি পাওয়া যায়। তো শক্তি হবে 2 × 10⁻³ জুল 1 সেকেন্ডের জন্য। আচ্ছা, এইটুকু বোঝো যে 1 সেকেন্ডে যতগুলা ফোটন ওখান থেকে বের হচ্ছে। জাস্ট লাইক চিন্তা করো, একটা টর্চ লাইট, এরকম একটা টর্চ লাইট, এরকম একটা টর্চ লাইট, টর্চ লাইট থেকে আলো বের হচ্ছে, রেডিয়েশন। তো আলো তো একদিকে বের হচ্ছে না, অনেক দিকে একটা তরঙ্গ বের হচ্ছে, মানে অনেক দিকে ফোটন বের হচ্ছে। একটা ফোটনের কম্পাঙ্ক হচ্ছে এত, এখানে ধরো 100টা ফোটন বের হচ্ছে, প্রত্যেকটা ফোটনের শক্তি হচ্ছে এইচ এফ করে, এন এর মান ধরো 100, তাহলে এখানে এনটা ফোটন বের হচ্ছে, শক্তি হচ্ছে এন এইচ এফ। এটা হচ্ছে টোটাল শক্তি, টোটাল কাজ। তোমাকে বলতেছে 1 সেকেন্ডে এত পরিমাণ শক্তি বের হচ্ছে, 2 × 10⁻³ হচ্ছে সেই বিখ্যাত ডাব্লিউ। আমি ধরতেছি একটা ফোটনের কম্পাঙ্ক হচ্ছে এফ, যেটা দেয়া আছে প্রশ্নে, তাহলে একটা ফোটনের শক্তি হচ্ছে এইচ এফ। আমি ধরতেছি এন সংখ্যক আছে, এন এইচ এফ, এটা হচ্ছে আমার থ্রি, ডাব্লিউ ইকুয়াল টু এন এইচ এফ। এইচ এফ হচ্ছে একটা ফোটনের জন্য, আলোর একটা ফোটন বা কণার জন্য যে শক্তিটা, সেটা হচ্ছে এইচ এফ। আমি ধরতেছি এনটা বের হচ্ছে, তাহলে এন এইচ এফ। আর আমি দেখতেছি যে ক্ষমতার মান দেওয়া আছে এত, 1 সেকেন্ডের জন্য চাইছে, তাহলে 1 সেকেন্ডের ক্ষমতার জন্য আমি শক্তিটা পাইতেছি। এখান থেকে আমার অঙ্কটা অনেক ইজি হয়ে গেছে। এন এর মান হচ্ছে 2 × 10⁻³ ডিভাইড বাই এইচ এফ এর মান যেটা আছে সেটা। এইচ এর মান জানো, এফ এর মান জানো, তুমি এখান থেকে খুব সহজে এন এর মান বের করতে পারবে। তুমি এখানে যদি তাকাও, এখানে ওইভাবেই কাজ করছে। এই যে পি হচ্ছে ক্ষমতাটা বসায় দিচ্ছে, দেন এখানে নিচে ওইটা গুণ করে সংখ্যাটা বের করে ফেলছে। এখানে আরেকটা অ্যাডিশনাল কথা বলে দিই, যেটা ফিউচারে হয়তো আমি আবার বলবো। আমরা ই এর একটা ফর্মুলা শিখলাম না, এইচ এফ,
আচ্ছা, এফটাকে আমরা কি লিখতে পারি? মনে করে দেখো সিতে পড়ছে এফ ল্যামডা ইকুয়াল টু সি, আলোর বেগের জন্য চিন্তা করলে সি ধরা হয়। আমি লিখতে পারি এইচ সি ডিভাইড বাই ল্যামডা, এটা লেখা যায়। এটা হচ্ছে তোমাকে কি শেখাচ্ছে? প্লাঙ্ক শেখাচ্ছে। প্লাঙ্ক শিখাই গেছে, বা এটা সম্ভবত ম্যাক্সওয়েলের একটা থিওরি আর কি। প্লাঙ্ক কনস্ট্যান্ট দিয়ে প্লাঙ্কের থিওরি নাকি আল্লাহ জানে, ভুলে গেছি সবকিছু। ইকুয়ালটা আমরা একটা ফর্মুলা পাইলাম এইচ সি বাই ল্যামডা, যেখানে ল্যামডা আছে, মানে এটা একটা তরঙ্গ ধর্ম। তরঙ্গ ধর্ম। আর আইনস্টাইন আমাদেরকে শিখাই গেছে ইকুয়াল টু এম সি স্কোয়ার। এবং দুইটা জিনিসই হচ্ছে, এটা হচ্ছে তোমার কণা ধর্ম। এবং আমরা জানি আলোর ক্ষেত্রে যেটা হয়, আলোর তরঙ্গ ধর্ম আছে, কণা ধর্ম আছে। তাহলে আলোর ক্ষেত্রে দুইটা শক্তি সেম হওয়ার কথা, এই শক্তির মান আর এই শক্তির মান সেম হওয়ার কথা। অর্থাৎ এইচ সি ডিভাইড বাই ল্যামডা ইকুয়াল টু এম সি স্কোয়ার হওয়ার কথা। সি কেটে দেওয়া যায়, এখানে থেকে এম ইন্টু সি। এম সি কে লেখা যায় হচ্ছে এম মানে ভর, সি মানে বেগ, তাহলে এটাকে লেখা যায় ভর বেগ। সি হচ্ছে এখানে ভর বেগ। তাহলে এখান থেকে একটা জিনিস পাচ্ছি এইচ ইকুয়াল টু ল্যামডা পি। এটা একটা ফর্মুলা। তুমি এই ফর্মুলাটাকে বলা হয় ডি ব্রগলির ফর্মুলা। এটার মহত্ব আমরা পরে পড়বো, আপাতত যেহেতু চলে আসছে তাই বলতেছি ডি ব্রগলির নীতি আর কি। তো এইচ ইকুয়াল টু ল্যামডা পি, এটাকে আমি মনে রাখতাম যে তোমার একটা আপু আছে, আপুর নাম মনে করে ল্যামডা। আপুটাকে তুমি যদি খুব আদর করে ডাকো তাহলে কি বলবে? ল্যামডা আপি। এটা সংক্ষেপ হচ্ছে ল্যামডা টি। আমি এইভাবে মনে রাখতাম, তাহলে এইচ ইকুয়াল টু ল্যামডা পি। এটা আমার জাস্ট ফর্মুলা মনে রাখার বা মুখস্থ করতে টেকনিক ছিল, আহামরি কিছু না। তো অনেক ভিজি ভিজি কথাবার্তা বলে ফেলছি, ফিউচার এই জিনিসগুলো আসবে। আর এখানে একটা ইলেকট্রন নিয়ে কথা বলছে, আপনি কি তথ্য অনুসারে গতিশক্তি বের করতে বলছে, এই ব্যাপারগুলো আমরা টাচ করছি। এখানে আর আমাদের তেমন কিছু করার নেই। এই জিনিসটা আমরা করবো না, কারণ এটা আমাদের ফিউচারে আসতেছে। এইটা তোমাদের সিলেবাসের বাইরে, এই যে যে প্রশ্নটা এখন দেখতেছো। আমি একটা প্রবলেম ভাবতেছিলাম, এই প্রবলেমটা হচ্ছে এইটা 7 নম্বর প্রবলেম, এটা আমার দরকার ছিল। বরং স্পেশাল। আচ্ছা, তো প্রবলেমটাতে যে ঝামেলাটা লাগে একটু পড়ো, তারপর বলতেছি। ওকে, তো প্রবলেমটাতে যেটা ঝামেলা লাগে ভাষাগুলা, আর কিছু না। এখানে তোমাকে ভাষাটা স্ট্রেট কাট বলে না, একটু আইডিয়া করে বের করতে হবে। দেখো, পিতা তার কন্যা থেকে 20 বছরের বড়। পিতা অতি দ্রুত গতির যানবাহনে চলে মহাকাশে ঘুরতে গেছে, উক্ত গ্রহে তার যেতে 2 বছর লাগছে, আসতে 2 বছর লাগছে, মানে কি 4 বছর পর ঘুরে আসছে। এসে সে দেখে তার মেয়ে তার থেকে 20 বছর ছোট হয়ে গেছে। অর্থাৎ সে কন্যা থেকে তিনি 20 বছর ছোট হয়ে গেছে, মানে মেয়ের থেকে বাপের বয়স কম। ওকে, এই জায়গায় মহাকাশে বেগ কত? তোমার এখানে সময়টা লাগবে আর কি। তো তুমি একটু ঘাপলাই করে যাবা, আমি তোমাকে একটা আইডিয়া দিই। তুমি ধরে নাও পিতার বয়স একটা কিছু ধরে নাও, ধরো এক্স বছর। আমি ধরে নিলাম হচ্ছে পিতার বয়স 40 বছর। তুমি চাইলে এক্স বছরও ধরতে পারো, আমি সুবিধা করার জন্য 40 বছর ধরতেছি। তো দেখো, আমি এখানে একটা লাইন টেনে নিই। আমি যেভাবে অঙ্কটা চিন্তা করছিলাম সেটা তোমাদেরকে বলি। তো এইখানে হচ্ছে পিতার বয়স 40 বছর। 40 পিতা। কন্যার বয়স সে হচ্ছে কন্যার থেকে 20 বছরের বড়, তাহলে কন্যার বয়স হচ্ছে 20। ঠিক আছে, এটা হচ্ছে কন্যা, আর এটা হচ্ছে পিতা। দেন দেখা গেছে কি, পিতা কি করছে? মহাকাশে করে ঘুরে আসে, 2 বছরে গেছে, 2 বছরে আসছে। পিতার বয়স তাহলে কয় বছর বলো? 4 বছর। এটা হচ্ছে পৃথিবীতে ঘটনা। তারপরে 4 বছরে পিতার বয়স হয়ে গেছে 44 বছর। এখন পিতার বয়স হচ্ছে 44 বছর। এবং এসে সে কি দেখতেছে? এসে সে দেখতেছে তার মেয়ে থেকে সে 20 বছরের ছোট। তাই তার মেয়ের বয়স 20 বছর বড়। তো 44 থেকে 20 যোগ করলে কত হবে? 64 হচ্ছে তার মেয়ের বয়স। ওকে, এইটা হচ্ছে ঘুরে আসার পরের ঘটনা। এটা আগে, আর এটা হচ্ছে পরের ঘটনা। এখন তুমি চিন্তা করো, সে আসলে পৃথিবীতে সাথে কত বছর ঘুরছে, তার কাছে মনে হচ্ছে কত বছর ঘুরছে। সে কিন্তু, এটা ছোট সময়টা, আর নিজেরটা সে নিজেই মাপছে। তো ছোট সময়টা আমরা কি নট লিখতেছি? 4 বছর। পিতার 4 বছর মহাকাশে ঘুরে আসছে। আর মেয়ের কাছে, মেয়ে যে পৃথিবীতে ছিল, মেয়ের কাছে কত বছর অবধি হয়েছে মনে করে দেখো। মেয়ের বয়স ধরছিলাম 20 বছর, মেয়ের বয়স হয়ে গেছে 64 বছর। তাহলে এই হচ্ছে টি, এর মান কত? 20 থেকে 64। 64 বিয়োগ 20, প্রায় 44টা বছর সে অপেক্ষা করছে বাবার। ওকে, ওই যে ইন্টারস্টেলার মুভি দেখে আমরা যে পড়া শুরু করছিলাম, ইন্টারস্টেলার মুভির কাহিনীটাই। তাহলে 44 বছরটা বড়, 4 বছরটা ছোট। বেগের মান বের করতেছে, তার বেগ হচ্ছে আলোর বেগ ইন্টু রুট ওভার 1 মাইনাস তোমার ছোটর স্কোয়ার, ছোট হচ্ছে 4, ডিভাইড বাই বড় হোল স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাবা সেটা 1 বাই, এটা 11, 11 স্কোয়ার করলে 1/120, 1/121 এরকম কিছু একটা আসে।
আর এখান থেকে করে দিলে যা আসবে সেটা হচ্ছে 120, এরকম একটা বের হওয়ার কথা। এইরকমই, হ্যাঁ, আমি যেরকম এক্সপেক্ট করছি এরকম একটা বের খেয়াল করছে। এই যে এইটা হচ্ছে অ্যান্সার। তো এই অঙ্কটাই অব্দি এই লেকচারে থাকতেছে। পরের লেকচারে হচ্ছে আমরা আরেকটু কিছু স্পেশাল অঙ্ক দেখবো, যে অঙ্কগুলো হয়তো আমাদের সামনে হেল্প করবে, বাট আপাতত এই লেকচারে এই অঙ্কটা অব্দি থাকতেছে। ঠিক আছে।